আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। আপনারা সবাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজকে আসলে ২টা বিষয় নিয়ে আলোচনা করব। একটা নিউমোনিয়া আর একটা হচ্ছে লাং অ্যাবসেস। কিন্তু এই ২ টা আলোচনার মাঝেও আরো অতিরিক্ত আমি ২-৩ টা জিনিস বোনাস হিসেবে আজকে ক্লাসে এর সাথে সম্পৃক্ত করব। সেটা হচ্ছে এক্স-রে সম্পর্কে একটি ভালো ধারণা দিতে চেষ্টা করব, এক্স-রে ফিল্মগুলো সম্পর্কে। এরপরে এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, একদম শেষ দিকে এই বিষয়গুলো সম্পর্কেও কিছু কথা বলব। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই আজকের ক্লাস। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্লাইডে চলে যাই। আচ্ছা, আচ্ছা, আমাদের প্রথম যে বিষয় আমরা মানে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে আপনার নিউমোনিয়া। এটা যদিও প্রথমে পি অক্ষর আছে কিন্তু এই পি উচ্চারণ হয় না, এটা মূলত নিউমোনিয়া। তো নিউমোনিয়া কি বলতে পারেন? স্যার, নরমালি এটা হচ্ছে ফুসফুসের প্রদাহকে বোঝায় বা ফুসফুসে কোনো প্রবলেম হলে সেটাকে নিউমোনিয়া বোঝায়। হ্যাঁ, সুন্দর। মানে এক কথায় যদি বলতে চাই তাহলে এটা এই কথাটা ঠিক আছে। অর্থাৎ ফুসফুসের প্রাথমিকভাবে যে সংক্রমণ হয় সেই সংক্রমণটাই হচ্ছে নিউমোনিয়া। আচ্ছা, তো আমরা দেখে নিই এখানে আসলে নিউমোনিয়া হলে কি হয়। আমরা গত ক্লাসে ব্রঙ্কাইটিস সম্পর্কে পড়েছি না? ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এগুলো সবই লাংসে বা রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ। তো এবার আমরা আসি যে নিউমোনিয়া কি। এই যে এখানে উপরে আমাদের কি আছে, টাকিয়া। টাকিয়া হচ্ছে শ্বাসনালী, মেইন শ্বাসনালী। এরপরে হচ্ছে ব্রঙ্কাই। ব্রঙ্কাই হচ্ছে যে ওর পাশ থেকে যে মানে শাখা প্রশাখা বের হয়েছে গাছপালার মতো, এটা ব্রঙ্কিয়াল ট্রি বা ব্রঙ্কাই। এরপরে এটা সর্বশেষ যে জায়গাতে মিলিত হয়েছে এটা হচ্ছে অ্যালভিওলি বা বায়ুকুঠুরি। এই বায়ুকুঠুরিতে যখন মিউকাস জমে, প্রদাহ তৈরি হয়, এই অবস্থাটাই হচ্ছে নিউমোনিয়ার একটি উপসর্গ। এই যে যখন স্বাভাবিক অবস্থায় অ্যালভিওলি থাকে তখন এই অ্যালভিওলি গুলো এরকম সুন্দর, এই যে খোলা খোলা রুমগুলো দেখা যাচ্ছে না, খোলা খোলা জি যে স্যার। মানে অবস্থা, এটা হচ্ছে আপনার বায়ুকুঠুরি অ্যালভিওলি। একদম সুস্থ স্বাভাবিক অ্যালভিওলি দেখতে এমন, মানে এমনি গোল গোল। যদি এটা কাটা হয় বা সেশন করা হয় তাহলে দেখা যাবে যে এরকম ওপেন এয়ার স্পেস, অর্থাৎ এই জায়গাগুলিতে আপনার বাতাস চলাচল করতে পারে, অবস্থান করতে পারে। এবং এবং এখান থেকেই গ্যাসীয় এক্সচেঞ্জের মাধ্যমে আপনার কার্বন ডাই অক্সাইড আমাদের দেহে যেটা থাকে সেটা বেরিয়ে যায় এবং অক্সিজেন ব্লাডে এক্সচেঞ্জ হয়ে রক্তে মিশে হার্ট থেকে সারা দেহে সেটা ছড়িয়ে পড়ে। তো সেই বায়ু কুঠিরিগুলো যদি এই যে এখানে দেখাচ্ছে, এই যে সবুজ সবুজ যে রংটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে মিউকাস। আমরা যে কফ বলি, সেই মিউকাস যখন ওখানে জমে যায় তখন কি হবে, জায়গাগুলো সংকুচিত হয়ে যাবে না? তখন আমরা কি করতে পারবো না, শ্বাস নিতে পারবো না। তারপরে আমাদের কি হবে, শ্বাসকষ্ট হতে পারে, এই ইনফেকশনের কারণে জ্বর আসতে পারে।
এবং প্রচন্ড জ্বর, কাশি হতে পারে, দেখা যাচ্ছে যে বুক ব্যথা হতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের উপসর্গগুলো তখন দেখা দিতে পারে। তারপরে যখন আমরা টেস্ট করব বা টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ নিউমোনিয়া হয়েছে। আচ্ছা, এইখানে আসেন। এখানে একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরেছি। আমি প্রথমেই বলেছি যে আজকে আমাদের এই পড়ার পাশাপাশি অতিরিক্ত কিছু বিষয় সম্পর্কে আসলে জানাতে চেষ্টা করব। সেটা হচ্ছে আপনারা কিছুদিন আগে কোভিড-19 সম্পর্কে শুনেছেন বা জেনেছেন বা প্রত্যক্ষ করেছেন, দেখেছেন। সেটা কি হয়েছিল? ঠিক নিউমোনিয়ার মতোই না, যে প্রথমেই লাংসে আক্রমণ করত, এরপর অন্যান্য উপসর্গগুলো। তো নিউমোনিয়া এবং কোভিড-19 এর মধ্যে যে পার্থক্যগুলো, এখানে এক্স-রে ফিল্মে সেই পার্থক্যটা সুন্দর করে উঠিয়ে দেয়া হয়েছে। যদিও লক্ষণ সাপেক্ষে লক্ষণগুলো প্রায় কাছাকাছি, তারপরে দেখেন যে যদি আমরা এক্স-রে ফিল্ম দেখি তাহলে এটার পার্থক্যটা অনেকটা আমরা অনুধাবন করতে পারবো। দেখা যাচ্ছে? দেখেন। জি স্যার। আচ্ছা, উপরে কোভিড-19 আর নিচে হচ্ছে নিউমোনিয়া। ওই ২ টা ছবির মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে? যে কোনো পার্থক্য আছে? নাকি একই রকম? স্যার পার্থক্য আছে। ফার্স্টটা মনে হচ্ছে যে শুধুমাত্র যে রিবস গুলো দেখা যাচ্ছে, তাছাড়া সবকিছু সাদা লাগছে। আর যেটা হুম। নিউমোনিয়া আছে সেখানে রিবস গুলো বোঝা যাচ্ছে এবং সাদা ভাবটা কম আছে। আচ্ছা, এখন হ্যাঁ, আমরা এখানে প্রথমে যদি আমি আরেকটু এদিকে যাই। প্রথমে আমাদেরকে আসলে নরমাল পড়তে হয়, তারপরে হচ্ছে অ্যাবনরমাল। তাহলে আমাদের বুঝতে সহজ হয়। একদম সাধারণ এক্স-রে ফিল্মে একজন সুস্থ মানুষের লাংটা কেমন থাকে সেটা যদি চিনতে পারেন তাহলে অসুস্থতা চিনতে পারবেন। অসুস্থ ফিল্ম কেমন কি এটা চিনতে তখন সুবিধা হবে। এই যে এখানে কিন্তু এই বিষয়টা সুন্দর করে দেয়া আছে। একদম একজন সুস্থ মানুষের যে এক্স-রে ফিল্ম সেটা উপরে যে নো নো ফাইন্ডিংস আছে লেখা আছে না? তার মানে এখানে কোনো রোগ জীবাণু বা কোনো কিছুই মানে দেখা যায়নি বা প্রমাণিত হয়নি। এরকম অবস্থায় একজন সুস্থ মানুষের যে রিবস গুলি দেখা যাচ্ছে, লাংসের চিত্রটা কালো সুন্দরভাবে দেখা যাচ্ছে, মাঝখানে হার্টের অবস্থান, ট্রাকিয়া, তারপরে আপনার মানে যে ভার্টিব্রাল কলাম সবকিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এমনকি ক্লাভিকাল হাড় এবং হিউমেরাস সমস্ত কিছুর একটা স্ট্রাকচার এবং পুরো লাংসটার আকৃতি সুন্দরভাবে বোঝা যাচ্ছে না? যে এখান দিয়ে উঠে এরকম বাঁকা বাঁকা, নিচ দিকে একটু চোখা হয়েছে, এদিকে হার্টের জন্য মাঝখানে একটু বাঁকা, এভাবে দেখা যাচ্ছে? পরিষ্কার দেখা যাচ্ছে? উপরেরটা দেখেন, প্রথমে উপরেরটা দেখেন। জি স্যার। হ্যাঁ? বুঝতে পারছেন? একটা মানে আমি এইজন্য এক্স-রে, ওই যে বললাম না যে আমি কিছু অতিরিক্ত জিনিস বুঝাতে চেষ্টা করব বা চেষ্টা করব, সেজন্য এই ছবিগুলা নিয়ে আসা। যে আমরা নরমালটা আগে চিনি, যে একজন সুস্থ মানুষের যদি আমরা এক্স-রে ফিল্ম দেখি বুকের, চেস্টের এপি ভিউ থাকে, তারপরে পিএ ভিউ। এপি এবং পিএ এই ২ টা শব্দ লেখা থাকে, কখনো দেখেছেন এক্স-রে তে? না একটা স্যার। সাইডে এক্স-রে প্লেটের একটা সাইডে লেখা থাকে এপি, আর প্রথমে কোথাও পিএ। এপি মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, মানে সামনে থেকে পেছন দিকে যে ছবিটা উঠানো হয়েছে এটা হচ্ছে এপি। আর পেছন থেকে যদি সামনের দিকে ছবি উঠানো হয় এটা পিএ, মানে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র। এবার বুঝেছেন? ওটা সংক্ষেপে একটা কর্নারে লেখা থাকে। এটার মধ্যে ওইভাবে বোঝাতে পারতেছি না, কিন্তু মানে সরাসরি ফিল্ম দেখে বোঝালে দেখবেন ভালো করে খেয়াল করে। এর আগে ছোট্ট একটা জায়গায় ওখানে লেখা থাকে, অথবা ওই যে মানে রিপোর্টে, অথবা যখন এই ফিল্মটা তৈরি করবে তখন ডাক্তাররা নির্দেশনা দেয় এপি ভিউ বা পিএ ভিউ। সামনে অথবা ল্যাটারাল থাকে, যে সাইড থেকে নিবে, মানে এই ছবিটা কোথা থেকে নিবে, সামনে থেকে পেছনে না পেছন থেকে সামনে না সাইড থেকে নিবে, এভাবে মেনশন করা থাকে।
ঠিক আছে, এই বিষয়টা জানা গেল যে এক্স রে উঠানোর সময় তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এই শব্দগুলোকে সংক্ষেপে এপি বা পিএ ভিউ লেখা থাকে। আচ্ছা, এটা তো নর্মাল গেলাম। এবার লেখা দেখেন নিচেটা কি লেখা আছে, টিউবারক্লোসিস। টিউবারক্লোসিস মানে কি? যক্ষা। আমাদের যক্ষাও কোথায় আক্রমণ করে? লাংসে না? যখন জি স্যার। নিউমোনিয়ার চূড়ান্ত পর্যায়ে এটা প্রথমে ইনফেকশন হয়ে একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন এই যক্ষার দিকে টার্ন নেয় অনেক সময়। তো সেই সময় কি অবস্থা হয়? লাংটা কি নিচেরটা ভালো করে বোঝা যাচ্ছে না? শুধু সাদা সাদা বোঝা যাচ্ছে না অনেক? এই সাদা সাদা মানে ওই বায়ু কুঠুরিগুলা, কয়েকটা বায়ু কুঠুরি একসাথে মিলে গেছে, কোথাও কোথাও ছিদ্র ছিদ্র বড় বড় আপনার ওই যে কি বলবো যে ফোস্কার মতো বা খোলা খোলা স্পেস হয়ে গেছে। এই জন্য ওর মাঝখানে দেখেন যে সাদা সাদা, এই যে আমি দেখাচ্ছি বড় করে, বোঝা যাচ্ছে যে একদম স্মুথ হলে কালো হতো, কিন্তু এই যে সাদা সাদা শ্যাডো আছে না, বিভিন্ন যে চ্যানেলগুলি আছে, লিম্ফ চ্যানেল বা বিভিন্ন ধরনের এবং যে সাদা যে জায়গাগুলো, ওই জায়গাগুলো লাংসের ইনফেকশন হয়ে ওই জায়গাগুলো খোলা খোলা হয়ে গেছে, সেই জন্যই এটাই। আর এটা পুরোপুরি ইনফেক্টেড বিধায় এই শ্যাডোটা সুন্দরভাবে আসবে না। উপরের শ্যাডোটা যেমন একেবারে পুরো লাংসটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, লাংসের আকার আকৃতি কালো, মানে কোথা থেকে কোন পর্যন্ত জি একদম স্যার। সুন্দর স্মুথ বোঝা যাচ্ছে না। মাঝের বা দুই পাশের যে লাইট, এটা হচ্ছে যে অনেক সময় এক্স রে উঠানোর সময় যে এক্স রে লাইট পড়ে বা অন্য এই জন্য কিছুটা লাইট থাকে। আর আরেকটা হচ্ছে যে যদি কোনো জায়গায় যেমন হার্টে যে জায়গায় বাধা প্রাপ্ত হবে, এক্স রে আসলে কি? রঞ্জন রশ্মি, মানে একদিক থেকে আরেক দিকে পাস হবে, ওর মাঝে এই ছবিগুলো উঠে কিভাবে? এর মেকানিজমটা হচ্ছে ও একদিক থেকে আরেক দিকে এই রেটা পাস হওয়ার সময় ওর মাঝে যা যে কোনো কিছুর যদি বাধা প্রাপ্ত হয়, তখনই সেই বাধা অংশটুকু সে সাদা বা শ্যাডো, যত কঠিন জিনিস মেটালিক হবে সেই সাদাটা তত গাঢ় এবং চকচকে সাদা হবে। আর যদি হালকা সাদা হয় তাহলে বোঝা যাবে যে মেটালিক না, লিকুইড বা গ্যাসীয় এই জাতীয় হলে খুব হালকা সাদা হয়। যত মানে মানে শক্ত বস্তু হবে, মেটালিকই হবে, বা এখানে যদি আপনার বুকের এখানে পয়সা রেখে দেন, ওই পয়সাটার ওইখানে ঠিক গোল ওইভাবে একটা শ্যাডো আসবে, চকচকে শ্যাডো, যেটা দেখে বোঝা যাবে যে হ্যাঁ এই জায়গায় কোনো একটা কিছু আছে। যখন মানুষের লাংসে ফরেন বডি ঢুকে অথবা একটা গুলি ঢুকে বা অন্য কোনো অ্যাবসেস হয়, তখন ওই ছবি দেখে আইডেন্টিফাই করতে হয়। এরকম অসংখ্য ফিল্ম যখন অ্যানালাইসিস করা হয়, যারা পড়ালেখা করে রেডিওলজি নিয়ে, তখন এই ফিল্মগুলা দেখলেই তারা অনুমান করতে পারে। আপনারা একেবারেই মনে করেন যে নতুন, সেজন্য আমি আপনাদের প্রাথমিক ধারণা দেওয়ার জন্যই এখানে কি অত স্পষ্ট দেখেন, এখানে সাদা সাদা শ্যাডো মনে হচ্ছে না? তার মানে এই লাংসটা খুব ভালো অবস্থানে নেই। এর মধ্যে গ্যাসীয় বিভিন্ন ধরনের আছে, যে জায়গাগুলো ইনফেকশন হয়েছে সেই জায়গাগুলো যে সাদা সাদা চ্যানেল তৈরি হয়েছে। এখন বোঝা যাচ্ছে যে এই ধরনের ছবি দেখলে বোঝা যাবে না যে এটা টিউবারকুলোসিস, এটা নর্মাল। এবার এই পাশে আসি আরেকটা, এই যে এখানে নো ফাইন্ডিংস, কিন্তু এটা ছোট বাচ্চা, আগেরটা বড় অ্যাডাল্ট, ছোট বাচ্চা, এই জন্য লাংসটা ছোট, কিন্তু তারপরেও সুন্দর কালো স্পষ্ট বোঝা যাচ্ছে না, হার্টের শেপটা বোঝা যাচ্ছে না, মাঝখানে এই যে ভার্টিবার কলাম, এই যে রিং রিং চাকা চাকা দেখা যাচ্ছে মাঝখানে যে ভার্টিবার কলাম, ঠিক সেই বাচ্চারই যখন টিউবারকুলোসিস বা যক্ষায় আক্রান্ত হয় ছবিগুলোকে দেখেন। বা এখানে একটা অ্যাবসেসও আছে, এই যে মাঝখানে একটা সাদা ডান পাশে মাঝখানে একটা গোল না, এটা লাংসের মধ্যে একটা অ্যাবসেস বা ফোড়া আছে। এছাড়া দেখেন পুরো আকৃতিটা অনেকটা কুয়াশার মতো ধোঁয়াটে না? ধোঁয়াটে মনে হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এটাতেই আমাদের বোঝাচ্ছে যে এটা সামথিং রং। তার মানে এ সুস্থ না, এর মধ্যে টিউবারকুলোসিস আছে বা যক্ষা। আচ্ছা, এবার আসেন উপরেরটা দেখেন এবং নিচেরটা দেখেন, ছবিগুলো কিন্তু পার্থক্য দেখেন, এটা থেকে কিন্তু এটা পার্থক্য আছে প্রত্যেকটা ছবি থেকে ছবি। মানে যখন এটা নিয়ে পড়ালেখা করে, কম্পারেটিভলি পড়ালেখা করে, কম্পারেটিভ মানে একটার সাথে আরেকটা তুলনামূলক পড়ালেখা। এই তুলনামূলক পড়ালেখার জন্যে এটা হয় কি, ওই উপরেরটা এটা নিউমোনিয়া, এটা যক্ষা, এটা কোভিড-19,
এভাবে ফিল্মগুলো মানে যারা পড়ালেখা করে পড়তে পড়তে দেখতে দেখতে একটা সময় তাদের সামনে ফিল্ম ধরার সাথে সাথে যারা এক্সপার্ট হয়ে যায় তারা বলে দেয় এ নিউমোনিয়া রোগী, এ টিউবারকুলোসিসের রোগী, এ যক্ষার রোগী, বা এর লাংসে এই সমস্যা আছে। এবার বুঝতে পারছেন? তারা এটা নিয়েই মনে করেন যে উচ্চতর ডিগ্রি করে ২-৪ বছর এটা নিয়েই পড়ালেখা করে, শুধু এই এক্স-রে নিয়ে। তারপরে তারা এই বিষয়গুলো রিপোর্ট করতে পারে বা সিদ্ধান্ত নিতে পারে। উচ্চতর এফসিপিএস বা অন্য আরো উচ্চতর পড়ালেখার জন্য এই বিষয়ের উপরে হয়তো এমএস করলো, এমডি করলো, অন্য কোনো কিছু, তখন তারা এটাকে রিপোর্ট করতে পারে। বুঝতে পারছেন যে ওনারা কিভাবে দুইটার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, কোভিড-19 এবং নিউমোনিয়া। জি স্যার। আমরা হয়তো অত ভালো বুঝতেছি না এই জন্যই যে আমরা নতুন দেখছি, প্রথম দেখছি, কিন্তু যারা এক্সপার্ট তারা এভাবে এই ছবিটা দেখলেই, এক্স-রে ছবিটা ফিল্মটা দেখার সাথে সাথেই এটা বুঝে ফেলবে যে এটা কোভিড-19 না এটা নিউমোনিয়া না এটা টিউবারকুলোসিস, দেখেই বুঝে ফেলতে পারবে। আচ্ছা, ঠিক আছে। এবার নিউমোনিয়া এবং কোভিড-19 এর পার্থক্যটা দেখেছেন যে এই লাংসের যে আপনার ছবি আছে, ছবির মধ্যে এভাবে পার্থক্য তৈরি হয়। আচ্ছা, এবার আমরা সামনে যাই। আচ্ছা, এই যে এখানে এটা হচ্ছে নিউমোনিয়ার একটি ছবি। নিউমোনিয়াতে সাধারণত ওই মানে মাঝখানে এবং পার্শ্বগুলিতে আক্রান্ত হয়, এই জন্য পার্শ্বগুলি দেখেন শ্যাডো বা সুন্দর না, নিচে ডান পাশে দেখেন ওর নিচের মার্জিনটা ভালো বোঝা যায়। নিচের সাদা ডায়াফ্রাম, নিচেরটা হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রামের সাদার সাথে ওই সাদাটা মিশে গেছে না, তার মানে আক্রান্ত। এবং সাইডগুলো কিন্তু অত সুন্দর একেবারে মার্জিন বোঝা যায় না। নিউমোনিয়ারই এটা একটা এক্সট্রা ফিল্ম। এই যে নিউমোনিয়া, নিউমোনিয়া আসলে কি, এখানে দেখেন এই যে পুরো লাংসের এখানকার একটা অংশ, এই যে অ্যালভিওলি গুলো একটা ছবি দেয়া হয়েছে, এটা যদিও অরিজিনাল ছবি না, আঁকানো ছবি। তারপরে বলি নিউমোনিয়া হচ্ছে যে মনে করেন যে যখন লাংসের প্রাথমিকভাবে প্রথম যে প্রদাহ তৈরি হয় এই অবস্থাটাই হচ্ছে নিউমোনিয়া। সংক্ষেপে বোঝাতে চাইলে আপনার বইয়ের মধ্যে অনেক সুন্দর করে অনেক সংজ্ঞা থাকতে পারে, নিউমোনিয়া হচ্ছে ফুসফুসে সংক্রামক ব্যাধি, নিউমোনিয়া হচ্ছে অমুক তমুক এটা সেটা অনেক কিছু বুঝিয়ে, অমুক মনে করেন যে মাইক্রোপ্লাজমা নিউমোনি, ক্লামাইডিয়া নিউমোনি বা অক্সিয়েল্লা, এইভাবে বিভিন্ন জীবাণুর নাম বলবে, অমুক বলবে তমুক বলবে, বিশাল করে সংজ্ঞা লিখবে। কিন্তু আমরা যখন দেখা যাচ্ছে যে জানবো বা বুঝবো, আমরা সহজে যে বুঝার আমি সেই কথাটা বলছি। আচ্ছা, আমরা আরেকটু সামনে যাই। আচ্ছা, এবার নিউমোনিয়ার সিমটমগুলি কি, লক্ষণগুলি কি? লক্ষণগুলি এখানে দেয়া আছে। আচ্ছা, দেখে বলতে পারবেন এর লক্ষণগুলি কি কি হতে পারে? কি কি লক্ষণ আছে? স্যার এট ফার্স্ট হচ্ছে হাই ফিভার, মানে প্রচুর জ্বর উচ্চ হবে। রক্ত, দ্বিতীয়, মানে উচ্চ জ্বর, অনেক উচ্চ জ্বর, মানে হ্যাঁ। সাধারণত জ্বর ১০০-২০০, ১০০, ১০০-১-২, এখানে হয়তো ৪-৫ এরকম উঠে যাবে। হ্যাঁ, তারপরে তারপর হচ্ছে কফ, কফ সামটাইমস উইথ ইয়েলো গ্রিন অর ব্লাডি মিউকাস, মানে যে কফটা উঠবে সেটা কখনো কখনো হলুদ, কখনো কখনো গ্রিন বা সবুজ, এবং হচ্ছে আহ, রক্ত একটু আভাযুক্ত হবে, যেটা হ্যাঁ, হবে। না তার সাথে রক্ত থাকতে পারে, জি। তারপর ৩ এর নম্বরে হচ্ছে ট্রেডনেস, মানে এটা কি টায়ার্ডনেস, মানে ক্লান্তি বোধ বোঝাচ্ছে স্যার? হ্যাঁ, 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 তারপর টায়ার্ডনেস চতুর্থ মানে সে ক্লান্ত হয়ে যাবে, হ্যাঁ। র‍্যাপিড অথবা ফ্যাটি, ব্রিথিং অর হার্ট রেট, মানে হার্ট জি, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেবে এবং হার্ট রেটটা বৃদ্ধি পেয়ে যাবে। 6 জি, নাম্বার জি, হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, মানে হচ্ছে আহ, আমরা জানি যে 2 সেকেন্ড নিই এবং 3 সেকেন্ডে ব্রেথটা ছেড়ে দিই, কিন্তু এখানে হুম। খুব তাড়াতাড়ি হবে, মানে ছোট হয়ে যাবে এর চাইতে বেশি। মানে জায়গা কমে যাওয়ার কারণে খুব ঘন ঘন নিঃশ্বাস নিবে। মানে শর্ট ব্রেথ মানে হলো খুব ঘন ঘন নিঃশ্বাস, মানে অনেকটা
এভাবে মানে খুব দ্রুত মনে হয় নিঃশ্বাস নিচ্ছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তারপরে তারপর হচ্ছে সোয়েটিং অর চিলিং, মানে দেখা যাবে যে সে খুব বেশি ঘেমে যাচ্ছে অথবা ঠান্ডা অনুভব করছে, এরকম হবে। তারপর হ্যাঁ, একটা দুটো হচ্ছে বিপরীত লক্ষণই হয়। মানে কখনো দেখা যাচ্ছে তার শীত লাগতেছে, কখনো গরম লাগতেছে, কখনো মানে গরমে ঘেমে যাচ্ছে, আবার কখনো দেখা যায় যে গরমও লাগতেছে না কিন্তু প্রচন্ড ঘেমে যাচ্ছে, আবার কখনো মারাত্মক শীত লাগে। আচ্ছা, তারপরে চেস্ট অর অ্যাবডোমিনাল পেন, দেখা যাবে যে তার বুকে ব্যথা হচ্ছে অথবা তার পেটে ব্যথা হচ্ছে। জি তারপরটা হচ্ছে লস অফ অ্যাপিটাইট, মানে খাবার তার স্পৃহাটা কমে যাবে বা খাবারের রুচি থাকবে না। জি ব্লুড স্কিন, লিপ অ্যান্ড নেলস, মানে তার হচ্ছে যে হাতের হবে স্কিনে, এবং ঠোঁট এবং তার নেলের ইয়াটা নখ চেঞ্জ হয়ে যাবে, নীলচে হয়ে কালারটা। যাবে। আচ্ছা, এবার নীলচে হবে কেন আমি বোঝাচ্ছি। এটা অক্সিজেন কম পাওয়ার কারণে, যেই জায়গাগুলোতেই অক্সিজেন কম পায় সেই জায়গাতেই দেখা যায় যে নীল আকৃতি ধারণ করে বা নীল হয়ে যায়, অক্সিজেন কমে যাওয়ার কারণে। ঠোঁট, বিশেষ করে ঠোঁটের মানে ঠোঁট এবং নখের মানে সাদা অংশগুলো এগুলো নীলচে আভা দেখাতে পারে। আচ্ছা, তারপরে তারপর হচ্ছে কনফিউশন অর অল্টারনেটেড মেন্টাল স্টেট, মানে সে সবকিছু তো আহ, কি বলে ভ্যাবাচ্যাকা হয়ে যাবে বা তার মেন্টাল কন্ডিশনটা সঠিকভাবে থাকবে না। হ্যাঁ, তার মানসিক ভারসাম্য, মানে একদম সহজ ভাষায় যে তার যে স্বাভাবিক মানসিক ভারসাম্য সেটা কমে যাবে। আচ্ছা, এবার এইখানে একটা ছবি আছে, এই ছবিটা হচ্ছে একদম মানে নর্মাল আর নিউমোনিয়া অবস্থায়, এটা খুব ভালো বোঝা যাচ্ছে না, নর্মাল অবস্থায় একদম সুন্দর রাং। আর এখানে হচ্ছে যে কিছুটা আপনার নিউমোনিয়া হলে এই জায়গাগুলো মিউকাসে ভরে গেছে, কিন্তু অথবা ফ্লুইড থাকে বা তরল পদার্থ, তরল মিউকাসে ভরে যাবে। ছবিটা অত সুন্দর করে বোঝা যায় না। আচ্ছা, তারপরে এই যে এখানে দেখেন, এখানে আরেকটা ছবি আছে, এখানে কি আছে এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে লাংসের একটা অংশ, এটা আবার বড় করে বোঝাচ্ছে। একটা জিনিস, শুধু মিউকাস থাকবে তাই না, এখানে জীবাণুও থাকবে। আক্রান্ত হলে শুধু যে মানে ইনফেকশন হওয়ার যে থাকবে তাই না, সেখানে জীবাণুর আক্রমণ হবে, এবং জীবাণুর আক্রমণ হওয়ার কারণে এই অ্যালভিওলি গুলা একটা থেকে আরেকটা, ওদের যে দেয়াল আছে এটা নষ্ট হয়ে এটা মিশে বড় আকার ধারণ করতে পারে বা এটা নষ্ট হয়ে যেতে পারে। একটা হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় যে বায়ুকুঠুরিগুলো ছোট ছোট প্রত্যেকটাই আলাদা আলাদা প্রাচীর আছে, এই ইনফেকশন হওয়ার কারণে এই প্রাচীরগুলি মানে নষ্ট হয়ে গিয়ে এটা একটা বড় বায়ুকুঠুরি বা বড় একটা অংশ মানে হতে পারে, অবস্থা তৈরি হতে পারে। আর এই অবস্থা হলেই সেখান থেকে সমস্যাগুলো আরো বেড়ে যাবে। এটাও একটা নিউমোনিয়ার ছবি। দেখেন এই যে যে জায়গাগুলো সাদা সাদা আছে, বর্ডার লাইনগুলো সুন্দর বোঝা যাচ্ছে না। নিউমোনিয়া আক্রান্ত হলে, নিউমোনিয়া মানে নিউমো অর্থ হচ্ছে লাংয়ের একটা পরিশব্দ, নিউমোনিয়া হচ্ছে লাংয়ের ইনফেকশন। তো নিউমোনিয়া যখন লাংয়ের এই ইনফেকশন হয়, তখন এই ইনফেকশনের কারণে দেখা যাচ্ছে যে এর অবস্থাটা এমন হয় যে এই এক্স রেতে এর চেহারাটা অনেকটা এরকম দেখায় যে এর পরিপূর্ণ যে চিত্রটা এটা সুন্দরভাবে আসে না, এরকম সাইড দিয়ে মনে হয় এই সাদার সাথে কালো মিশে গেছে, বর্ডার লাইনগুলো সুন্দর নেই, দেখে এরকম মনে হচ্ছে না। এবং সাদা সাদা যে জায়গা, ওই জায়গাগুলোই আসলে বেশি আক্রান্ত হয়েছে। এটা আরেকটা ছবি, এটা হার্টের পার্শ্বে, অনেক সময় দেখা যায় আগের ছবিটাতে যেমন পার্শ্বে হার্টের এখানে এবং পার্শ্বে আক্রান্ত বেশি ছিল, এইখানে কিন্তু পার্শ্বের চাইতে হার্টের ঠিক মানে কাছাকাছি অংশ, যে লাংসের ভেতরের অংশগুলো আক্রান্ত বেশি, ওই জায়গাগুলো এই যে সাদা সাদা হয়েছে দেখা যাচ্ছে, এই যে এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ কালো থাকার কথা, কিন্তু মনে হচ্ছে না যে পানি মেরে দিলে যেরকম ছড়িয়ে পড়ে ওইরকম সাদা সাদা বোঝা যাচ্ছে না। এই জায়গাগুলো খুব ছোট ছোট সূক্ষ্ম
কুঠুরি এগুলা আক্রান্ত হয়ে এই অবস্থা তৈরি হয়েছে। দেখা যাচ্ছে বর্ডার লাইনগুলো মিশে মানে আলাদা নাই, মিশে গেছে। আচ্ছা, এই যে এখানে দেখেন মানে যে এই পাশেরটা মোটামুটি ঠিক আছে, এমন অনেক সময় হয় ডান পাশেরটা ভালো আছে, বাম পাশেরটা আক্রান্ত। এই যে বাম পাশে দেখা যাচ্ছে, ছবি দেখে বোঝা যাচ্ছে এখন। জি স্যার। মানে সবসময় যে একই রকম থাকে তা না, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই ছবিগুলা হতে পারে। তার একটা চিত্র যে এটা মনে হচ্ছে বাম যে ডান পাশে আক্রান্ত, বাম পাশটা ঠিক আছে। এবং এই যে তীর চিহ্ন দিয়ে এই জায়গাটা এরিয়াটাকে মার্ক করা হয়েছে। আচ্ছা, নিউমোনিয়া এটা আঁকানো ছবি, তারপরেও এইখানে দেখার বা বোঝার আছে। নিউমোনিয়া আক্রান্ত হওয়ার জায়গাগুলো দেখেন এই যে লাল করে দেয়া আছে, অর্থাৎ ইনফেকশন হলে, প্রদাহ হলে, প্রদাহের মানে মৌলিক 4-5টা লক্ষণ আছে। কি কি বলতে পারবেন? যে কোনো জায়গায় যদি প্রদাহ হয়, প্রদাহের মানে 4-5টা মৌলিক লক্ষণ থাকে। সেই মৌলিক লক্ষণগুলো কি কি? একটা হচ্ছে রেডনেস হবে। আপনার বেলেডোনার লক্ষণগুলির সাথে যদি মিলান তাহলে অনেক কিছু মিলবে। যে কোনো প্রদাহের সাথে বেলেডোনার লক্ষণের অনেক মিল আছে। এই জন্য প্রদাহে অনেক ক্ষেত্রেই আমরা বেলেডোনা ব্যবহার করতে পারি। আচ্ছা, একটা হচ্ছে রেডনেস, টেন্ডারনেস, এরপরে হচ্ছে মানে হিট বা হট, ওই যে মানে লাল হবে, গরম হবে, দপদপানি ব্যথা করবে, এগুলি বেলের মধ্যে আছে না, বেলের লক্ষণে? জি স্যার। আচ্ছা, ঠিক এইটাই যে কোনো জায়গায় প্রাথমিক প্রদাহে এই মানে অবস্থাটা আমরা খুঁজে পাবো। আচ্ছা, এরপরে আছে কি দেখেন, আমি আরো দেখাচ্ছি। অ্যালভিউলি গুলো কই, এই যে মিউকাস বা দিয়ে ভরা না, এই যে সবুজ রং দিয়ে করা আছে, এখানে দেখানো হয়েছে ইনফেকশন, ইনফ্লামেটরি বা প্রদাহযুক্ত এরিয়াটা। অন্য জায়গাগুলো দেখেন, এই যে এইখানে ছবি হলেও সুন্দর, যে ব্রঙ্কিয়ালটিটা সুন্দরভাবে আক্রান্ত মানে করেছে, অন্য বর্ডার লাইন ঠিক আছে। এইখানে দেখেন এই যে ইগুলা বোঝা যাচ্ছে না, সব মানে মিশে গেছে না, শুধু লাল বোঝা যাচ্ছে না, অন্য কোনো কিছু বোঝা যায়? মানে ব্রঙ্কিয়াল ট্রির যে শাখা প্রশাখাগুলো এই লাল জায়গাতে বোঝা যাচ্ছে? বোঝা যায় না। না স্যার। আচ্ছা, এটাই মানে এই ছবিটা এরকমই, এটাই এক্স রেতে দিলে ওই অবস্থাটা দেখায় যে ওই অংশগুলো ওই যে সাদা শ্যাডোর মতো আসে। এবার বুঝতে পারছেন যে আমরা যখন এক্স রেতে দেখবো তখন এই লাল আক্রান্ত অংশগুলা সাদা শ্যাডো দেখবো। আর যেগুলি নাই, এই যে এটার দেখেন সাইডে পুরো সবগুলো বর্ডারেই কেমন সাদা সাদা না? আর যার কারণেই যখন এমনি সাদার সাথে ওই এক্স রে সাদা মিলে যায় তখন দেখা যায় এর বর্ডার লাইনটা খুব সুন্দরভাবে খুঁজে পাওয়া যায় না আক্রান্তই। আর এই দেখেন মাঝখানে এই যে খোলা জায়গা, এই জায়গাতে বাতাস যাবে, সেই জায়গাতে মিউকাস জমে আছে। এই যে এই মিউকাস বা কফ জমে থাকার কারণে কি হচ্ছে, আমরা শ্বাস নিতে পারতেছি না, বা ঘন ঘন, যেহেতু আমাদের অক্সিজেনের প্রয়োজন বেশি হচ্ছে, এই জন্য আমরা কি করতেছি, খুব ঘন ঘন শ্বাস নিচ্ছি। আর এই আক্রান্ত হওয়ার কারণেই শরীরে কি হয়, জ্বর আসে, আর এর জন্য ব্যথা হয়, বুক ব্যথা হয়। এর জন্যই আপনার মনে করেন যে শরীর ভালো লাগে না, মাথা সঠিকভাবে কাজ করে না। এটা হচ্ছে আক্রান্ত অংশ। এবার দেখেন নর্মাল অংশ। নর্মাল অংশগুলো কি, এই যে নর্মালি এগুলা একদম পরিষ্কার। নর্মাল ব্রঙ্কাইটা এই যে এরকম একদম খোলা আছে, এবং দেখেন হেলদি অ্যালভিওলি এর মাঝখানে এই বায়ু কুঠুরি বা স্পেস গুলা, এয়ার স্পেস গুলো সুন্দরভাবে দেয়া থাকে। এই যে দেখেন এটার ছবি একদম সব সুন্দর না, বর্ডার গুলা দেখেন, এই পাশের বর্ডার গুলাকে সাদা সাদা দেখেন। এক্স রে কিভাবে, এক্স রে আলাদা কিছুই না, এই ছবি উঠিয়ে দিচ্ছে। এটার বর্ডার লাইনটা দেখেন, নর্মাল যেটা আছে বাম পাশেরটা, এটা সবকিছু বর্ডার টর্ডার সুন্দর না, দেখতে পাচ্ছেন? জি স্যার। ঠিক এক্স রেতে এইরকম, এই জন্য কালো এই সাদা বা এই লাল অংশটাই এক্স রেতে কালো হিসেবে আসে। কিন্তু এটার দেখেন বর্ডার লাইনগুলো কেমন বা চারোদিকে সাদা সাদা হয়ে গেছে না, যার কারণে এক্স রেতে তখন সুন্দর না এসে
ওটা অন্য সাদার সাথে এই সাদাগুলো মিশে যায়। এবার বুঝতে পারছেন যে কেন এক্সরেতে ওইরকম আসে বা চেঞ্জ আসে। একপাশে মানে সুস্থ এবং অসুস্থ দুটোই কিন্তু এখানে দেয়া আছে। এটারই যখন ছবি উঠানো যাচ্ছে এটা কালো সুন্দর আসতেছে, এর উপরে রিব থাকাতে রিবের ছবিগুলো আসে, কিন্তু ডান পাশেরটা ওই যে মনে করেন যে আক্রান্ত হতে মানে যেই জায়গা বেশি আক্রান্ত ওই জায়গাটা লাল, বাকি জায়গাগুলো ওই যে সাদা সাদা হতে অন্য সাদার সাথে এই সাদাটা মিশে যায়। এই যে এই ছবিটা দেখেন, এই যে মানে সাদা 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 শ্যাডো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোই ইনফেক্টেড বা আক্রান্ত। এটা শুধু ওই যে মাঝখানে আক্রান্ত বিধায় সাইডের বর্ডার লাইন গুলো সুন্দর বোঝা যাচ্ছে। নিচে যদি এরকম না বোঝা যেত, তার মানে বোঝা যেত নিচে যদি ওই যে কালো একটা বর্ডার আছে না ডায়াফ্রামের এখানে, এটা না হয়ে যদি উপর দিকে মিশে যেত তার মানে নিচে পানি জমে আছে। নিউমোনিয়ার সাথে লাংসে পানি আসে না, এটা এই যে নিচে কালো একটা লাংসের নিচে একটা কালো স্পট দেখতে পাচ্ছেন, লাংসের নিচে একটা জি কালো স্যার। আছে না। আচ্ছা, এটা স্টমাকের ছবি, ওই জায়গাটা খোলা বিধায় ওইখানে বা তরল বা খাদ্য থাকে বিধায় ওর ছবিটা এইভাবে আসছে। এক্সরেতে পেট সহ আসছে, নিচে আরো যে এই যে অংশগুলা এইগুলা লিভার বা কিডনি, এই অংশগুলোর ভিতরের ছবিগুলো আসে বিধায় এই যে নিচে আরো কিছু ছায়া আছে না, এই ছায়াগুলো ওর সাথে চলে আসছে। এখানেও ওই যে এইটা নর্মাল আছে। আচ্ছা, এখানে আর লেখাটা দেখতে পাচ্ছেন স্যার। এক্সরেতে একটা আর লেখা আছে, দেখতে পাচ্ছেন উপরেরটা নিচেরটা দুটোতেই। জি স্যার। আচ্ছা, এটা দিয়ে কি বোঝায়? এক্সরে আমি বলছি না যে আজকে আজকে এই পড়ার সাথে সাথে আমি এক্সরে মোটামুটি একটা ভালো ধারণা দিয়ে দিব, যে তাহলে আপনারা এক্সরে ফিল্ম দেখে অনেকটা বুঝতে পারবেন। এক্সরে নিয়ে আসলে পড়ালেখা করতে স্যার হয়, এই স্টাডি এই করতে। কি রাইট বোঝাচ্ছে? হ্যাঁ, রাইট বোঝাচ্ছে, কিন্তু আমরা তো দেখতেছি স্যার এটা রাইটটা কি ডান রাইট মানে। বোঝাচ্ছে? জি জি, রাইট বোঝাচ্ছে। অর্থাৎ ফিল্মের রাইটটা হচ্ছে এই পাশে, আমাদের উল্টা, সে আমাদের দিকে হয়ে আছে, তাকিয়ে আছে। যার ফিল্ম, অর্থাৎ এটা হচ্ছে এপি ভিউ, এই ছবিটা হয়ে উঠানো হয়েছে এপি ভিউ, অর্থাৎ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, সামনে থেকে পিছন দিকে ছবি উঠানো হয়েছে। সেই ছবিটার ডান হবে আমাদের বাম পাশে। এবার বুঝতে পেরেছেন? আপনি ঘুরেন, ঘুরে জি ছবির সাথে স্যার। মিলে যান, তখন মিলবে। বাম পাশে এই যে হার্টের ছবি, হার্টের চিত্র, আপনি যখন ওই ছবির দিকে ঘুরে যাবেন তখন দেখবেন আপনার সাথে মিলতেছে। কিন্তু এখন উল্টা লাগতেছে এই জন্যেই যে এটা হচ্ছে যে যদি পিঠের দিক থেকে বা পেছন দিক থেকে সামনের দিকে এটার ছবি উঠানো হতো, তাহলে এই আরটা পেতেন আমাদের ডান পাশে। আর এটা সামনে থেকে ছবি উঠানো হয়েছে বিধায় এর আর বা ডান পাশটা হচ্ছে আমাদের বাম পাশে। এবার বুঝতে পেরেছেন? এই পাশে এই আর জি যেটা আছে স্যার। এটা আচ্ছা নরমাল একটা মানে লাংস। দেখেন আগে নরমাল দেখলাম, এটার কালো শেপ, এর সাইজ, আয়তন, সবগুলো বর্ডার সুন্দর করে দেখা যাচ্ছে না। এটার মধ্যে কিন্তু কোনো নেই, কতটুকু এরিয়া, কতটুকু কিভাবে বাঁকা, হার্ডের কতটুকু অবস্থান নিয়েছে, এর সাইডে রিবেট, সবকিছু কিন্তু স্পষ্ট বা পরিষ্কার দেখতে পাচ্ছেন। এবার আসেন, এই যে এটার মধ্যে কি পরিষ্কার? মোটেও পরিষ্কার না। ধরুন উপরেরটা কোভিড-19, নিচেরটা হচ্ছে আপনার এই যে নিউমোনিয়া, দুইটা ছবি। এখন আস্তে আস্তে কিছুটা চিনতে পারতেছেন? এটাও ডান পাশে হচ্ছে আমাদের বাম পাশে হচ্ছে এই ছবির ডান পাশ, কিন্তু এই যে নিচের ছবিটা, এর লাংসের বর্ডার কোনো কিছু বোঝা যায়? সব সাদা সাদা বোঝা যাচ্ছে না, তার মানে এটা ইনফেক্টেড বেশি। উপরেরটা বাম পাশটা ইনফেকশন কম তুলনামূলক ডান পাশের চাইতে, দেখেন। আচ্ছা, এবার আমরা এখানে যাই। এখানেও কিন্তু এটাও আক্রান্ত, একদম মানে পরিচ্ছন্ন না। পরিচ্ছন্ন না এই জন্য বলি, যদি যেটা পরিচ্ছন্ন হবে সেটা কালো, লাংসের আকৃতি আরো কালো হবে, ঠিক আছে।
এবার তাহলে বুঝতে পারলাম এখানে দুটো পার্থক্য আছে, নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস। পার্থক্যগুলো খুব বেশি যে অনেক বড় পার্থক্য তা না, প্রায় কাছাকাছি পার্থক্য। এখানে ফিভার থাকবে, এখানে ফিভার থাকবে, হাই ফিভার, ধরেন যে এই শীত বোধ, চিলিনেস এটার মধ্যেও আছে। কিন্তু এটার মধ্যে আবার দেখা যায় নিউমোনিয়াতে আবার অনেক সময় গরমও আছে, টেন্ডারনেস আছে, ব্রেনে কাজ করে না। ওই দেখা যাবে যে যদি মিলানো যায় মাত্র একটা মানে অল্প কয়েকটা লক্ষণ পার্থক্য পাওয়া যাবে, অধিকাংশ লক্ষণ প্রায় কাছাকাছি। এই জন্যই আমরা অনেক সময় ভুল করে বসি একটা রোগ সম্পর্কে, যখন আমরা খুব ভালো করে না জানি তখনই এই ভুলটা করে বসি যে একটা রোগকে ব্রঙ্কাইটিসকে নিউমোনিয়া বলি, নিউমোনিয়াকে ব্রঙ্কাইটিস বলি, বা একই রকম মনে করে থাকি। কিন্তু আসলে এই রোগগুলো প্রত্যেকটাকেই আসলে আমাদেরকে খুব সুন্দর করে, খুব ভালো করে চিনতে হবে বা জানতে হবে, এবং তুলনামূলক আলোচনা যেমন এই যে এরকম পাশাপাশি করে নিয়ে পড়তে হবে। আচ্ছা, এটার কি অবস্থা বলেন? এই ছবিটা স্বাভাবিক না অস্বাভাবিক? মানে অন্য কোনো কিছু না বুঝলেন, অন্তত এখন এটুকু শিখেছেন না এটা একটা স্বাভাবিক। আর এটা হচ্ছে অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল না? নিচের অবস্থা দেখছেন কতটা খারাপ? নিচে হয়তো ওই যে হাইড্রোথোরাক্স আছে, এর মধ্যে পানি জমে গেছে, লাংসে পানি আসে বলে না, ওই অবস্থা হলে এরকম সাদা হয়, নিচে সাদা শ্যাডো, এমনকি ওই ঢেউ ঢেউ শ্যাডো পর্যন্ত পড়ে। এর বাম পাশে লাংসের অবস্থা খুবই খারাপ। এবার দেখতে পেয়েছেন এই ছবিটাতে? আচ্ছা, এর মধ্যে দেখেন এই যে লাল যেটা দেখা যাচ্ছে না, এর মধ্যে আবার জীবাণুর আক্রমণও আছে। সেটাই এই ছবিটা দিয়ে বোঝানো হয়েছে যে শুধু যে আপনার আক্রান্ত হলো ইনফেকশন, সেই ইনফেকশনের মধ্যে জীবাণু থাকবে। আচ্ছা, এবার দেখেন এই যে এখানে তুলনামূলক দুটো ছবি আছে, একটা নর্মালটা কালো না, মাঝখানে হার্ড, কিন্তু অ্যাবনর্মালটা কি আছে, যেটা ইনফেক্টেড লাংস, শ্যাডো নিউমোনিয়া, পড়ে আছে সব। শ্যাডো পড়ে আছে না? তাহলে এভাবে আমরা যখনই তুলনামূলক পড়বো, তাহলে আমরা সহজে অন্তত ফিল্ম দেখে কিছুটা হলেও তো বুঝতে পারবো। এর আগে যে এটুকু পড়ে বা আজকের ক্লাসটা করে অন্তত কিছুটা হলে ধারণা চেঞ্জ হবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ হবে স্যার। যে একটু ভালো করে মনোযোগ দিয়ে করেন, ইনশাল্লাহ চেঞ্জ হবে। তাহলে অন্তত ফিল্ম দেখে আমরা কিছুটা হলেও বুঝতে পারবো বা চিনতে পারবো। এই দেখেন এই কোনোটার অবস্থাই ভালো না। এই যে এখানে তীর চিহ্ন দিয়ে আক্রান্ত অবস্থা, মানে যার আক্রান্ত যত বেশি তার অবস্থা, মানে এই ছবি দেখেই বোঝা যাচ্ছে যে অবস্থা খুবই গুরুতর। এই যে এটা, তাই না? যেই জায়গাতে আক্রান্ত আছে সেই জায়গাটা এই যে এইভাবে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। নিচেটা অ্যাবসেস, উপর ইনফেকশন। যে নিচে গোল আকৃতি একটা সাদা না, এটা হচ্ছে ডায়াফ্রাম, মানে আমাদের পেটের অঙ্গগুলোর থেকে লাংস গুলোকে বাধা দেওয়ার জন্য এখানে একটা পর্দা থাকে, যে পর্দাটার নাম হচ্ছে ডায়াফ্রাম। আমরা পাশাপাশি অ্যানাটমিটা ভালো করে জানবো বা বুঝবো তাহলে। এই যে দেখেন আক্রান্ত লাংসের অবস্থা অনেক খারাপ না? মাঝখানে এই দেখেন অ্যালভিওলি গুলো ছিঁড়ে গিয়ে কয়েকটা একসাথে মিলে এরকম সাদা সাদা অবস্থা তৈরি করে ফেলেছে। এটা মারাত্মক খারাপ অবস্থায়, আক্রান্ত অবস্থায়। এই যে এইখানেও একটা ছবি, এখানে মানে এটা বোঝার জন্য এই জায়গাটুকু কালার করেছে যে লাংসের অবস্থা খুবই খারাপ। এটা কিন্তু এক্সরে ফিল্ম না, এটা হচ্ছে সেশন করা, অর্থাৎ কেটে তারপরে বোঝানো হয়েছে। এই যে দেখেন এখানে নর্মাল এবং অ্যাবনর্মাল, এখানেও দেখেন প্রত্যেকটাই এখন বুঝেছেন আর কেন লেখা থাকে রাইট লেফট বা বোঝানোর জন্য। এটা নর্মাল, এই যে অ্যাবনর্মাল, পাশাপাশি তুলনামূলক আলোচনা। এই নর্মাল এর সমস্ত দেখেন শেপ টেপ, এর আকার আকৃতি সবকিছু ঠিক আছে না? একটা সুস্থ লাংসের যেরকম হওয়ার কথা, যদি এই ফিল্মটা একটু লম্বা করে ছবি উঠানো। আর এই পাশে দেখেন এই যে লাল চিহ্নগুলো দিয়ে দেখানো হয়েছে যে এই জায়গাটা কতটা খারাপ বা কতটা ইনফেকশন বা ইনফেক্টেড হয়েছে।
এটা কি অবস্থা? এটা একটা নর্মাল এক্স-রে। তবে এই কথাও সত্য যে সব ফিল্ম সবই এত সুন্দর আসে তা না। এটা মেশিনের উপরে, যে টেকনিশিয়ান ছবি উঠাচ্ছে তার উপরে, এরপরে মনে করেন যে রুগী তার মোটা চিকন বা তার গায়ে কাপড় চোপড় এই সমস্তর উপর, লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি, তারপর অ্যানালগ ডিজিটাল, এই জিনিসগুলোর উপরে এই ছবিগুলো অনেক পার্থক্য হয়। এখন বর্তমানে যে মানে ডিজিটাল এক্স-রে এটা অনেক উন্নত, অনেক ভালো ছবি আসে। কিন্তু আগের দিনে যে অ্যানালগ পদ্ধতি ছিল সেখানে অনেক সময় ছবি ভালো উঠতো না, এবং যে টেকনিশিয়ান ছবি উঠাবে উনি পারদর্শী না হলে ছবিগুলো দেখে আসলে খুব ভালো বোঝা যেত না। এই যে এটা আরেকটা ছবি, ইনফেক্টেড বাম পাশে। এটা একটা ছবি, এটাও ইনফেক্টেড, দেখেই বোঝা যাচ্ছে। ডান পাশে, বাম পাশে, ডান পাশে বেশি ইনফেক্টেড। এই যে এটার অবস্থাও ভালো না, কারণ এর ভালো বোঝা যাচ্ছে না। এই যে দেখেন বাম পাশে কত খারাপ অবস্থা। এক্স-রে দেখেই মানে আর কোনো কিছু না, এমনি এটা দেখেই আপনার রিপোর্ট পরে, যে রিপোর্ট রেডিওলজিস্ট যে রিপোর্ট করবে, রিপোর্ট ছাড়াই আপনি যখন ফিল্ম দেখবেন, ফিল্ম দেখেই রুগীর অবস্থা বুঝে ফেলবেন যে না, এই রুগীর অবস্থা খুবই খারাপ, এর লাংসের অবস্থা মারাত্মক খারাপ। এই দেখেন বড় করে দেখাই, এই যে পুরো সাদা, অ্যালভিওলি গুলো ছিঁড়ে ছিঁড়ে একটার সাথে আরেকটা মানে ছিঁড়ে জট পাকিয়ে গেছে। এর মানে শ্বাস প্রশ্বাস নিতে মারাত্মক কষ্ট হওয়ার কথা, এবং শ্বাসকষ্ট হওয়ার কথা এই অবস্থা থাকলে। আচ্ছা, এই যে এখানে হাতে নিয়ে এখানে দেখছে যে এক্স-রে ফিল্মটা কি অবস্থা। আর এখনকার দিনে এই ওই যে কম্পিউটার দেখতেছেন না, এখন যে ডিজিটাল এক্স-রে গুলো হয়, এটা সমস্ত ছবি প্রথমে কম্পিউটার স্ক্রিনে চলে আসে। এই কম্পিউটার স্ক্রিনে চলে আসার কারণে সেখানে বড় করে বা জুম করে একেবারে খুঁটিনাটি দেখা যায়, যার কারণে রোগ নির্ণয়টা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। এটা সুস্থ লাংস তার ছবি, এখানে সুস্থ এবং অসুস্থ দুটোরই নিউমোনিয়া আক্রান্ত ছবিগুলো দেয়া আছে, এর আগে আমরা করেছি। এবার আমরা লাংস অ্যাবসেস এর কথা বলবো। অ্যাবসেস মানে ফোড়া। সহজে বলি, লাংসের মধ্যে যদি কোনো প্রকার ফোড়া হয় বা, তাহলে তাকে লাংস অ্যাবসেস বলে। লক্ষণগুলো অনেকটাই নিউমোনিয়ার মতোই, সেখানেও ব্যথা হবে, জ্বর আসতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু যখন এক্স-রে ছবি দেখব, এখানে গোল ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা দেখে একটু ব্যতিক্রম মনে হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে লাং অ্যাবসেস বা লাংসের ভিতরে যদি ফোড়া হয় তার ছবি এরকম হয়। মানে আমরা দ্বিতীয় যে ডিজিজ করব সেটা হচ্ছে লাং অ্যাবসেস। বাইরে আমাদের যেমন ফোড়া হয়, লাংসের ভিতরে তেমন ফোড়া হয়। এই ফোড়াটাই হচ্ছে লাংস অ্যাবসেস। আচ্ছা, এখানে লাংসে হালকা ইনফেকশন দেখা যাচ্ছে। এই যে স্টেজ অফ লাং অ্যাবসেস, মানে আমরা সহজ অত কিছু না, ৩টা স্টেপ। প্রথমে সামান্য একটু এই যে এরকম হয় ফোড়ার মতো, সেটা আস্তে আস্তে বড় হয়ে দ্বিতীয় অবস্থা, আর তৃতীয় অবস্থায় দেখেন কতটুকু। এবং এক্স-রে যখন আমরা করব তখন ওই পুরো জায়গাটা সাদা শ্যাডো দেখতে পারবো, দেখলেই আমরা বুঝতে পারবো যে তার অবস্থা কতটুকু খারাপ। ওই জায়গাতে পুঁজ জমে যায়, পুঁজ জমে ইনফেকশন হয়, তার থেকে রুগী জ্বর আসতে পারে, এমনকি রোগীর অবস্থা খারাপ হয়ে মৃত্যুবরণ করতে পারে যদি সেটা সঠিক চিকিৎসা না নেওয়া হয়। একই ছবি দুইবার এসেছে। এই যে লাংসটা যদি কাটা যায়, কাটার পর এই অ্যাবসেসটা, এটা কিন্তু এক্স-রে না, ডাইরেক্ট ছবি। লাংস কাটার পর এই ফোড়া হলে কি অবস্থা হয় এটা এখানে দেখানো হয়েছে। তবে এর থেকে একটা বড় সমস্যা হতে পারে, এই ধরনের ফোড়ার পরবর্তী স্টেজেই সে ইসে আক্রান্ত হতে হবে, সিএ বা কার্সিনোমা, বা এটাকে কি বলবো, ক্যান্সারে আক্রান্ত হওয়ার একটা পসিবিলিটি থাকে। আচ্ছা, এই এই ছবিটা কিসের? আমরা তো এতক্ষণ এক্স-রে ছবি দেখেছি, এই ছবিটা কিসের বলেন তো?
এটা স্যার হচ্ছে এটা সিটি, লাঞ্চ মনে হচ্ছে। হ্যাঁ লাংসের ছবি, সিটি স্ক্যানের ছবি। এক্স রেতে ধরেন সিঙ্গেল একটা দুইটা তিনটা চারটা ছবি উঠানো যায়, সেই ছবিটাই আরো জুম করে একেবারে ছোট ছোট স্লাইস করে ধরেন যে একসাথে 80টা 90টা 100টা যে ছবি উঠায়, এটা হচ্ছে সিটি স্ক্যান। তার মানে এক্স রেরই অনেক উন্নত ভার্সন হচ্ছে সিটি স্ক্যান। পেটের মনে করেন যে হাফ ইঞ্চি বা তার চেয়েও কম জায়গা পর পর একটা করে স্ল্যাশ, মানে ওই এক্স রে ফিল্ম নিয়ে এই সমস্তগুলো অ্যানালাইসিস করে সাধারণত ই করা হয়। এটা অ্যাবসেসেরই একটা সিটি স্ক্যানের ছবি। এই যে এপি লেখা দেখেছেন এবার, আর রাইট বা ডান পাশে এপি মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, অর্থাৎ সামনে থেকে পিছনে ছবিটা উঠানো হয়েছে। এবং এই যে বাম পাশে এই জায়গায় দেখেন অ্যাবসেস বা ফোড়া বোঝা যাচ্ছে, এই যে যে জায়গাটা আমি সামনে উঠিয়ে এনেছে লাং অ্যাবসেস, দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, এই তো এইখানে এক্স রেতে এইভাবে, আর যদি যখনই সিটি স্ক্যানে দেখবো তখন এই যে এরকম ভাবে ওই জায়গাটা দেখা যাবে লাংসের মধ্যে। এই যে এখানে বাম মানে তীর চিহ্ন দিয়ে অ্যাবসেস বা এই যে লেফট দেখেন, বাম পাশে লেফট, আমাদের ডান পাশে কিন্তু ছবির বাম পাশে লেফট দেখা যাচ্ছে। এই যে অ্যাবসেস, অ্যাবসেসের ছবি, এখানে অ্যাক্সেস আছে এই যে ডান পাশে, রোগীর ডান পাশে এখানে এই যে একটা সাদা বড় একটা ইনা, এবং এর থেকে টিউবারকুলোসিস বা এরকম অবস্থা দেখলেই এরা ক্যান্সার, লাং ক্যান্সার বা কার্সিনোমা লিখে দেয় অনেক সময়। এই অ্যাবসেসের এইখান থেকেই কার্সিনোমা, ওখান থেকে যদি বায়োপসি করে ক্যান্সারের সেল পাওয়া যায় তাহলে ক্যান্সার হতে পারে বা এখান থেকে হওয়ার সম্ভাবনা থাকে। এখানে সংজ্ঞা দেয়া আছে, আমি সময় যেহেতু কম আমি এইদিকে যাচ্ছি না, এবার আমি এগিয়ে যাই। এই যে দেখেন, মানে একটু পর পর স্লাইস নিলে আমরা লাংসে এক্স রেতে যেমন একটা ছবি নিচ্ছি, তার মধ্যে সিটি স্ক্যানে দেখেন একটারই একটু পর পর অনেকগুলো ছবি নিয়ে কতটুকু পর এটা মানে ডিস্টেন্স কত, এরই সমস্ত কিছু খুব খুঁটিনাটি ভাবে সিটি স্ক্যানে মাপা সম্ভব হয়, যেটা এক্স রে অত সুন্দরভাবে মাপা যায় না সিটি স্ক্যানের মতো। এই যে সিটি স্ক্যান, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, 1 2 3 তিনটা পয়েন্টে এখানে সিটি স্ক্যান। এই যে অ্যাবসেসটা, এই যে অ্যাবসেসটা দেখানো হয়েছে ডান পাশে সিটি স্ক্যানে। ডেফিনেশন যাচ্ছে না, ডেফিনেশন আমরা পড়েছি লাংসে। আচ্ছা, লাং অ্যাবসেসের এইখানে দেয়া আছে এই যে এক্স রে এবং সিটি স্ক্যান দুটো পাশাপাশি ছবি তুলে ধরা হয়েছে, এটা সরাসরি অ্যাবসেসটা কেমন হয় তা দেখানো হয়েছে। এই যে এখানেও লাং অ্যাবসেসের একটা ছবি দেখানো হয়েছে। এখানে এই যে ছবিগুলা কোথায় মানে একটু উপরে নিচে করা হয় তো সেজন্য সরাসরি ফিল্ম দেখালে এই যে অ্যাবসেস এখানে কয়েকটা তা দেখানো হয়েছে। এই যে এখানে লাল চিহ্ন দিয়ে এটা সিটি স্ক্যানে দেখানো হয়েছে, এমআরআই সিটি স্ক্যানে এইভাবে দেখা যায়। এই যে এখানে, আচ্ছা এই যে এখানে ই আছে, এই যে সিটি স্ক্যানে এই এইখানে এটা কারণগুলো এখানে উল্লেখ করা হয়েছে কেন হয় অ্যাবসেস। এই যে এক্স রে এবং সিটি স্ক্যান দুটোর মধ্যে পার্থক্য তুলে ধরা হয়েছে। এইটা এইখানেও আছে, এইটা কিসের বলতে পারেন? এই ছবিটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। এই ছবিটা আসে কিন্তু কোনো এক্স রে বা ইসের মাধ্যমে না, সাউন্ডের মাধ্যমে। একটা মনে করেন যে যেই শব্দ আমরা কানে শুনতে পাই না, এই সাউন্ডকে ওইখানে প্রেরণ করে এক ধরনের ছবি বা ইমেজ তৈরি করা হয়। এর মাধ্যমে আলট্রা মানে অতি সূক্ষ্ম একটা সাউন্ডের মাধ্যমে এই ছবিটা বা অ্যাবসেসের এই ছবিটা উঠানো হয়েছে, এটা আলট্রাসোনোগ্রাফি মেশিনে। প্রয়োজনে আলট্রাসোনো সম্পর্কে যদি আপনাদের জানার থাকে আমি বলবো, এরপরে জানাবো। আমি কি করেছি এই যে এক্স রে ফিল্ম। এবার এই দেখেন এটা হচ্ছে এমআরআই মেশিন। এমআরআই হচ্ছে ম্যাগনেটিক ওয়েভ দিয়ে যদি ছবি উঠানো হয়, এটা হচ্ছে এমআরআই। আর এই পাশে হচ্ছে সিটি স্ক্যান। এর আগে এই সিটি স্ক্যান এমআরআই মেশিনগুলো দেখতে প্রায় কাছাকাছি মনে হলেও এটা এক না। সিটি স্ক্যান হচ্ছে যে এক্স রে ধরেন যে খুব ছোট ছোট স্লাইস করে অনেকগুলি ছবি নেওয়া হয়, আর এমআরআই
দেখা যাচ্ছে যে সময় বেশি লাগে। এটা ম্যাগনেটিক ফিল্ড, এর মাঝে চুম্বকীয় একটা শক্তির মাধ্যমে যখন মানুষ ওর ভিতরে যায় তখন সেখান থেকে কম্পিউটারের মাধ্যমে ছবি সংগ্রহ করা হয়। তবে একেকটা আসলে একে কিসে কাজে লাগে বেশি। সিটি স্ক্যানে যত ক্ষতিকর দিক আছে তার তুলনায় এমআরআই এর ক্ষতিকর কম, ক্ষতির দিকটা কম। আর আল্ট্রাসোনোগ্রাফিতে এখন পর্যন্ত ক্ষতি মানে আল্ট্রাসোনোগ্রাফি করার পর কোনো প্রকার ক্ষতি এখনো প্রমাণিত হয়নি। এটা শুধুমাত্র সাউন্ডের মাধ্যমে ছবিটা করা হয়। যেহেতু সময় কম আমি আরো বিস্তারিত আপনাদের সামনে বলতে চেয়েছিলাম, পারিনি। যদি পরবর্তীতে সময় সুযোগ হয় ইনশাল্লাহ বলবো। একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে, আরেকটা হচ্ছে স্ক্যান করা হয় এক্স রের মতোই রেডিয়েশনের মাধ্যমে সিটি স্ক্যানে। আর এক্স রে তো সরাসরি এক্স রে রশ্মির দ্বারা। আর আল্ট্রাসোনোগ্রাফিতে শুধুমাত্র সাউন্ড, আল্ট্রাসাউন্ড, এক ধরনের সাউন্ডের মাধ্যমে এই ছবিগুলো কম্পিউটারে দেখে রোগ নির্ণয় করা হয়। তো আজকে আর কথা না বাড়িয়ে আমার মনে হয় যে আমরা চলে যাই, পেছনে চলে যাই। তো আর কারো কোনো কথা আছে? কারো কোনো কথা বা কোশ্চেন আছে? আমার ক্লাসটা আজকে বুঝেছেন? আলহামদুলিল্লাহ।